মাইলস্টোন দুর্ঘটনায় আরও দুজনের মৃত্যু, ডিএনএতে পরিচয় পাওয়া ৫ জনের দাফন সম্পন্ন। বার্ন ইনস্টিটিউটের ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার। আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি। ফেনী সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত, গুলিবিদ্ধ আরও ১ জন, লিখিত প্রতিবাদ বিজিবি। রাজধানীর পল্লবীতে ত্রাসের রাজত্ব, বিএনপি বনে যাওয়া যুবলীগ নেতা জাকিরের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চাঁদাবাজির অভিযোগ। চাঁদা চাচ্ছে আমাদের কাছে, যদি আমরা চাঁদা একটা অ্যামাউন্ট দেই তাহলে হয়তো একটা নেগোসিয়েশন আসতে পারে। জাকির পাঠাইছে, কিছু জন্য পাঠাইছে, দোকানপাট, এখন আমরা চাঁদা খাবো। সপ্তাহান্তে আরও বেড়েছে শাকসবজির দাম, নাগালের বাইরে সব ধরনের মাছ, নাভিশ্বাস নিম্ন ও মধ্য আয়ের মানুষের। শুল্ক ইস্যুতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চূড়ান্ত আলোচনা ২৯ জুলাই। ভার্চুয়ালি হবে দর কষাকষি, সমঝোতা না হলে বড় ধাক্কা রপ্তানিতে। এবং ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা ফ্রান্স প্রেসিডেন্টের, দেয়া হবে বিপুল মানবিক সহায়তা, তীব্র নিন্দা ইসরায়েলের। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি মিশু হাসান। এবারে বিস্তারিত। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের পর ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেল আরও ২ শিশু। বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বর্তমানে ভর্তি ৪২ জনের মধ্যে আইসিইউতে রয়েছেন ৮ জন, এছাড়াও ১৩ জনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। ডিএনএ টেস্টে পরিচয় পাওয়া ৫ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় গেল ২৪ ঘন্টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারালেন ৭ম শ্রেণীর শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া ও ৮ম শ্রেণীর মাহিয়া তাসনিম। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ১৩ জন। বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন জানান, বর্তমানে আইসিইউতে রয়েছে ৮ জন, ১৩ জনকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। ২ দিনের মধ্যে তাদের কয়েকজনকে ছাড়পত্র দেওয়া যাবে। গত ২ দিনে আমাদের ১৩ জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। তাদের অনেককেই হয়তো আমরা আগামী ২-১ দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন ৮ জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা ৬ জনে আছে, কারণ যেহেতু ২ জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে ১৩ জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। দগ্ধ শিশুদের চিকিৎসায় সিঙ্গাপুর ও ভারতের প্রতিনিধি দলের পরামর্শ আলোচনা করে গ্রহণ করা হচ্ছে। আমাদের একটাই বিষয় যে যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য, ভালোর জন্য, সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে, আমাদের বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে, আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি। এখানে সিঙ্গাপুর, ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, জাপান, কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না। এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হওয়া ৫ মরদেহের সন্ধান মিলেছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। শনাক্ত ৫ জন মাইলস্টোনের ছাত্রী। বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও সিএমএইচ সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সাবরিনা মজুমদার। সাবরিনা, চিকিৎসাধীনদের অবস্থা এখন কেমন? বিদেশি চিকিৎসকদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে জানাবেন। মিশু, বার্ন ইনস্টিটিউটে আজকেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো জোর তৎপর হয়ে গেছে এবং এখানে যদি সার্বিক পরিস্থিতি আমি বলতে চাই যে সকালবেলা থেকেই কিন্তু আসলে উৎসুক জনতা আসলে এখানে ভিড় জমাতে পারেনি বা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু সকাল থেকে তৎপর হয়েছে। এবং একটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে বিদেশি যে প্রতিনিধি দল সম্পর্কে যেটা আপনাকে বলতে চাই যে ইতোমধ্যে চীনের যে প্রতিনিধি দল যেটি আছে তারা এই বার্ন ইনস্টিটিউটে
ঢুকে গিয়েছে এবং সেখানে তাদের সাথে বৈঠক করছেন ডাক্তাররা। এই হাসপাতালে যে ডাক্তার আছে তারা বৈঠক করছে এবং সেই সাথে আরেকটা যদি বিষয় জানিয়ে যে ভারতীয় চিকিৎসক যে দল তারা এখনো আসেননি। তবে সিঙ্গাপুরের যে ডাক্তার যে প্রতিনিধি দল তারা এখন আইসিইউতে যে রোগী আছে তাদেরকে আসলে তাদের সম্পর্কে আসলে পরামর্শ করে তাদেরকে কিভাবে চিকিৎসা দিলে আসলে চিকিৎসায় তারা আসলে কিভাবে ঠিক হবেন এবং সুস্থ হবেন। তো ইতোমধ্যে এখন পর্যন্ত এই হাসপাতালে রোগী আছেন, চিকিৎসাধীন রোগী আছেন 42 জন এবং সে সাথে মৃত্যু হয়েছে 13 জন এবং ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে 6 জন এবং সে সাথে আইসিইউতে আছে 8 জন। এবং বৈঠক যখন আর এখানে ডাক্তাররা ইতোমধ্যে কালকে বলেছিলেন যে এখানে কোনো রক্ত প্রয়োজন এবং স্কিনের যে জিনিসটা সেটিও প্রয়োজন নেই এবং চিকিৎসা বাবদ যে খরচ সেই খরচও আসলে সরকার আসলে বহন করছে। তো আসলে এই যে এবং তারা এটিও আশ্বাস দিয়েছেন যে বিদেশি যে চিকিৎসক দলগুলো যারা আসছেন অর্থাৎ সিঙ্গাপুরের চিকিৎসক দল কিন্তু এখনই এসে আইসিইউতে যে রোগীরা আছেন তাদের কিন্তু আসলে কিভাবে তাদের চিকিৎসা আসলে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটি নিয়ে আসলে দেখছেন এবং সে সাথে বৈঠক করাও শেষ হয়েছে এবং চীনা দলের যেটি প্রতিনিধি তারা কিন্তু এসে আসলে বৈঠক করছে এবং ইতোমধ্যে পরবর্তীতে আসলে আমাদেরকে তারা জানাবেন যে আসলে কি কি আপডেট আসলে হয়, তখন আমি আপনাকে আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানতে পারবো। তো এই ছিল সর্বশেষ খবর বার্ন ইনস্টিটিউট থেকে। মিশু। সাবরিনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী সাবরিনা মজুমদারের সঙ্গে, জানাচ্ছিলেন বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ। মাইলস্টোনে হতাহতদের পাশে বিএনপি আছে এবং থাকবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্ঘটনায় নিহত একই পরিবারের 3 শিক্ষার্থীর কবর জিয়ারত শেষে বৃহস্পতিবার একথা বলেন তিনি। এ সময় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারায় রাজধানীর উত্তরার তারারটেকের একই পরিবারের 3 শিক্ষার্থী মাহমুদুল ইসলাম আরিয়ান, বাপ্পি সরকার ও আশিকুর রহমান উমায়ের। বৃহস্পতিবার তাদের বাড়িতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষার্থীদের কবর জিয়ারতের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানান তিনি। বিএনপি মহাসচিব বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে থাকবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি নিজেও এখন হাসপাতালে ভর্তি হয়েছে, আবার গত রাত্রেই অসুস্থ অবস্থায়, তিনি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি আমাকে বিশেষভাবে কালকে রাতে বলেছেন যে আপনি যাবেন, গিয়ে তাদেরকে আমাদের যে ব্যথা, আমাদের যে সমবেদনা, আমরা যে তাদের সঙ্গে আছি সেটা তাদেরকে জানাবেন। আমি সে কথা বলতেই আজকে এখানে এসেছি। যুদ্ধ বিমান দুর্ঘটনায় শিশুদের নির্মম মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোক কাটিয়ে ওঠার জন্য দোয়া করেন তিনি। সবসময় শিশুদেরকে মনে করি যে তারা আমাদের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ, এই পরিবারের ভবিষ্যৎ। এই পরিবার তাদের যে ব্যথা, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন, একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। সন্তানের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন 3য় শ্রেণীর শিক্ষার্থী বাপ্পি সরকারের বাবা শাহিন সরকার। টিফিনের বক্সটা ওর মার হাতে দিয়ে হাসি মুখে ওর লাঞ্চ বক্সটা নিছে, কিন্তু মনে হয় না আমার ছেলে লাঞ্চ খাইতে পারছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, উত্তরার মাইলস্টোন কলেজে এই মুহূর্তের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তাইফুর রহমান তুহিন। তুহিন, কেমন দেখছেন আজকের চিত্র, আমাদেরকে জানান। যে মিশু, আপনাকে ধন্যবাদ। আপনার এই মুহূর্তে আমরা রয়েছি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে, যেখানে কিন্তু যে প্রশিক্ষণ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল সেই অবস্থানে, সেই স্থানে আমরা আছি। আমরা যদি একটু দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু আজকে আমরা সকাল থেকে এখানে আসার পরে কোনো অভিভাবক কিন্তু আসলে এখানে আমরা পাইনি। যেটি আমরা দেখেছি যে গেটের সামনে আজও বরাবরের মতো আজও কিন্তু আমরা দেখেছি যে উৎসুক যে জনতা রয়েছে তাদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করেছি। তারা কিন্তু এসেছেন আসলে যেখানে দুর্ঘটনা স্থান সেটি কিন্তু দেখার জন্য তারা এখানে এসেছেন। তবে যেটি হয়েছে যে আসলে গত 3 দিন ধরেই কিন্তু আসলে ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না কাউকে, যে কারণে যারা এসেছেন তারা একটু ক্ষোভ প্রকাশ করেছেন, জানিয়েছেন যে আসলে তাদের স্বজনরা যারা এখানে নিহত হয়েছেন সেই জায়গাটি একটু তারা দেখতে চান। তবে
কর্তৃপক্ষ তারা কিন্তু এটিকে গেটটি বন্ধ করে রেখেছেন। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু ভিতরে কিন্তু অবস্থান করছেন, তারাও এখানে কাউকে আসলে ঢুকতে দিচ্ছেন না, যে কারণে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ তারা কিন্তু প্রকাশ করছেন। তবে এখন পর্যন্ত আমরা আসলে দেখিনি যে যাদের সন্তান হারিয়েছেন তাদের কারোর সাথে কিন্তু আমাদের এখন পর্যন্ত দেখা হয়নি। তবে পুরো এলাকা কিন্তু আসলে একটু শোকাবহ অবস্থায় রয়েছেন এবং থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছেন। সবার মধ্যেই কিন্তু আসলে দেখেছি যে শোক প্রকাশ করছেন এবং তারা এই ঘটনাতে কিন্তু আক্ষেপ প্রকাশ করছেন এবং তারা কিন্তু দাবি করছেন যে বিষয়টি আসলে এরকম দুর্ঘটনা যাতে কারো কাম্য নয় এবং ভবিষ্যতে যাতে এগুলো থেকে আসলে এই দুর্ঘটনাগুলো এড়ানো যায় সে ব্যাপারে সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ যথেষ্ট সোচ্চার হবেন এবং তারা তাদের যে কার্যক্রমগুলো তারা সতর্কতার সহিত পরিচালনা করবেন, যাতে করে এই ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর যাতে না ঘটে সেই বিষয়টি কর্তৃপক্ষ নজরে রাখবেন এবং এটিকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করবেন, এমন কিন্তু কথা বলছিলেন যারা এখানে এসেছেন। আমরা অনেকেই দেখেছি আসলে অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু অনেকে এসেছেন যে তারা দুর্ঘটনার স্থানটি তারা দেখবেন এবং সেই বিষয়টি কিন্তু আসলে যেহেতু গেট বন্ধ সে কারণে কিন্তু তারা ঢুকতে পারছেন না। তবে আমরা এখন পর্যন্ত অনেক উৎসুক জনতার কিন্তু ভিড় দেখছি। তবে যারা এখানকার যাদের স্বজনরা হারিয়েছেন তাদেরকে কিন্তু এখানে আসলে আমরা কাউকে এখন পর্যন্ত আসতে দেখিনি। তো এই ছিল আসলে আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিনের সঙ্গে, জানাচ্ছিলেন উত্তরার মাইলস্টোন কলেজের সর্বশেষ পরিস্থিতি। 24 জুলাইয়ে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের আগের 15 বছরে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য সংগঠনের সন্ত্রাসীদের হামলা ও তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করেন বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফায়াজ ও মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সঙ্গে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে 24 জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্তের অনুরোধ জানান শহীদ আবরার ফাহাদের পরিবার। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ ত্বরান্বিত করতে ফেনীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এতে গুলিবিদ্ধ হয়ে আরও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে গুথুমা বিওপির আওতাধীন 2164/3S পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তার কাটার কাছে যান মিল্লাত ও আফসার নামের দুই যুবক। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়েছে। বিজিবির ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থী মাহিয়া তাসনিম মায়ার দাফন সম্পন্ন হয়েছে মেহেরপুরে নানাবাড়িতে। শুক্রবার সকাল 7টার সময় নিহতের মরদেহ অ্যাম্বুলেন্স যোগে তার নানাবাড়ি জেলার মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে পৌঁছায়। এ সময়ে তার আত্মীয় স্বজন সহ এলাকার মানুষ শোকার্ত হয়ে পড়েন। তাসনিমের নানা নজরুল ইসলাম জানান, সকাল 8:30টার সময় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মাহিয়া তাসনিম রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 8ম শ্রেণীর ছাত্রী ছিল। বৃহস্পতিবার বিকেল 4:30টার দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। বিল্ডিংটা সেটার বারান্দাগুলো পুরো আটকানো, আগুন টাগুন লাগলে বের হওয়ার কোনো রাস্তা নেই। এগুলো আপনারা কিচ্ছু বলবেন না। অনুমোদন দিছে কে?
মিরপুরের পল্লবীতে আতঙ্কের নাম এখন নব্য বিএনপি নেতা হয়ে ওঠা জাকির হোসেন। ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি, হুমকি আর চাঁদা না দিলে দলবল নিয়ে হামলা। সম্প্রতি চাঁদা না দেয়ায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছেন তিনি। একসময়ের যুবলীগ নেতা বর্তমানে বিএনপির মিছিল সমাবেশের সম্মুখ সারিতে থাকা জাকির হোসেনকে নিয়ে অনুসন্ধান করেছেন এম এ আজিম। ক্যামেরায় ছিলেন ইশাদ সোহেল। সম্প্রতি মিরপুরে বিএনপির মিছিল সমাবেশে সম্মুখ সারিতে দেখা মেলে জাকির হোসেন ওরফে শুটার জাকিরকে। নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করা একসময়ের যুবলীগ নেতা জাকির হোসেন এখন মিরপুরের ট্যাকের বাড়ি এলাকার এক ত্রাসের নাম। কদিন আগে চাঁদা না দেয়ায় দলবল নিয়ে সাগুপ্তা এলাকায় এমন তাণ্ডব চালান জাকির। পা কেটে নেয়ার চেষ্টা করেন তাসকিন নামের এ যুবকের। এমন নারকীয় ঘটনার বিচারে মামলা করা তো দূরে থাক, এখন প্রাণ ভয়ে আছে পুরো পরিবার। আমি ঘরে বিছনায় পড়ে আছি প্রায় 18-20 দিন মতো। চাঁদা চাচ্ছে আমাদের কাছে, যদি আমরা চাঁদা একটা অ্যামাউন্ট দেই তাহলে হয়তো একটা নেগোসিয়েশন আসতে পারে। নিরাপত্তাহীনতায় ভুগতেছি, কারণ আমার হাজবেন্ডের নিরাপত্তা নাই, আমার ফ্যামিলির জানের কারো নিরাপত্তা নাই। শুধু তাসকিন নন, ট্যাকের বাড়ির অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করছে জাকির ও তার বাহিনী। তাদের ভয়াবহতা আরও স্পষ্ট হয় স্থানীয়দের বক্তব্যে। এখন নতুন করে অন্য কারাকে চিনি না, ওরা এসে বলে ওদের ভাড়া দেওয়ার জন্য লোকগুলো পাঠা দেয়। তখন লোকগুলোর আমরা জিজ্ঞেস করি, তখন কয় ভাই পাঠাইছে, কেউ পাঠাইছে, জাকির ভাই পাঠাইছে। কিসের জন্য পাঠাইছে? কয় দোকানপাট এখন আমরা চাঁদা খাবো। ওনায় আসছে, বলে গেছে, মোটরসাইকেল নিয়ে আসছে, কয়েকবারই আসছে, বেশ কয়েকবার আসছে, আইসা বলে গেছে। যাওয়ার পরে আমরা যে পক্ষ থেকে আমরা ভাড়া নিচ্ছি আমরা ওনাদেরকে জানাইছি। বেরিয়ে আসে বর্তমানে বিএনপি নেতা হয়ে ওঠা জাকির হোসেনের আসল রূপ। আওয়ামী সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন যুবলীগ নেতা। 4 আগস্ট পর্যন্ত হাসিনার পক্ষে বের করা মিছিলেও ছিলেন সম্মুখ সারিতে। কিভাবে রাতারাতি আওয়ামী লীগ থেকে বনে গেলেন বিএনপি নেতা জানতে এবার শুটার জাকিরের মুখোমুখি হতে চাই আমরা। বাড়িতে নেই জাকির। তার স্ত্রীর মোবাইল ফোন থেকে চাঁদাবাজি ও রাজনৈতিক পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠে জাকির। আওয়ামী লীগের ক্ষমতাকালে আপনি আওয়ামী লীগের হয়ে মিছিল মিটিং এ অংশগ্রহণ কেন করতেন তাহলে? না, আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন এই প্রশ্নটা কি করার অত অধিকার আপনার আছে? কেন নাই? আচ্ছা, আপনি কিসের ভিত্তিতে আপনি আমাকে এই প্রশ্নটা করতেছেন? আমি যেটা দেখেছি সেটাই আপনাকে বলেছি। আমি যদি এখানে চাঁদাবাজি করতে চাই ওদেরকে বলেন আমার নামে মামলা করতে। আপনি তো এই যে তাসকিনকে কুপিয়েছেন, সেটি কেন? এটা ভুল কথা। আপনি কিন্তু কথা অন্যদিকে যাচ্ছেন। আপনি মিডিয়া পারসন, ঠিক আছে, আপনি কথা অন্যদিকে যাচ্ছেন। বিএনপি নেতা প্রমাণে ওয়ার্ড বিএনপির একাধিক কমিটি তালিকাও দেন জাকিরের স্ত্রী। সে তালিকার সত্যতা যাচাইয়ে ওয়ার্ড বিএনপির আহ্বায়কের মুখোমুখি আমরা। তিনি নিজেও অবাক কমিটিতে জাকিরের নাম দেখে। এই যে জাকির হোসেন কয়েকদিন আগেও যুবলীগের মামুনের ক্লিয়ার তো চিটার নাম্বার 1 তা কলম দে। বিএনপির সাথে নাই না, কোনো জায়গা না, কোন এই জাকির হোসেন না, এই জাকির হোসেন না, এটা অন্য জাকির হোসেন। এই নাম দিয়ে হয় চিটিং করে। গত বছরের 26 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় গ্রেপ্তার হন বর্তমান বিএনপি নেতা বনে যাওয়া পল্লবী 2 নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন। জেল থেকে বেরিয়ে বনে যান বিএনপি নেতা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। গরুর মাংসের দাম কমলেও বেড়েছে মাছের দাম। রাজধানীর কারওয়ান বাজারে গাজর, টমেটো, বেগুন, শসা সহ বেড়েছে বেশ কিছু সবজির দাম। তবে গরুর মাংসের দাম কিছুটা কমেছে। দাম বাড়তি রয়েছে মাছের বাজারে। দাম নাগালের বাইরে থাকায় সিন্ডিকেট ভাঙা ও সরকারের মনিটরিং চায় সাধারণ ক্রেতারা। বলেন, বাজারজাতকরণের সব পর্যায়ে সরকারি হস্তক্ষেপ থাকা জরুরি। এলাকার চাইতে একটু ভালোই বেশি দাম দেখা যায়, জায়গায় 10-20 টাকা কেজিতে বেশি। যেখান থেকে পণ্যটা আসে সেইখানে আগে ভিজিট করতে হবে। লোকাল মার্কেটে ভিজিট করে কোনো লাভ নেই। তারা যদি বলে যে আমরা পণ্য যেখান থেকে আনছি ওখানে দাম বেশি,
কিছু করার আছে তখন কিছু করার নেই। ওরা মনিটরিং তো ঠিক মতো করে না, ওরা তো ওনাদের চিন্তায় আছে। সাধারণ মানুষ কিভাবে চলবে কিভাবে খাবে ওটা ওনাদের একাত্তর দেখার বিষয় না। এখানে যে এটা যদি হয় এত 70-80 টাকা দিয়ে সাধারণ মধ্যবিত্ত মানুষ কিভাবে চলবে, এটা তো আয়ত্তের বাইরে। বাজারের চিত্র তুলে ধরতে রাজধানী ঢাকা এবং নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল ও মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে। হিমেল, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। আমি এই মুহূর্তে কারওয়ান বাজারের যে চালের আড়ত এবং মাছের বাজার আছে সেখানে অবস্থান করছি। আমরা যেটি দেখছি যে এখানে গত সপ্তাহে চালের বাজারে কিন্তু প্রতি কেজি 4 থেকে 5 টাকা কেজি ধরে কিন্তু বেড়েছে এবং গত সপ্তাহের দামে কিন্তু চাল বিক্রি হচ্ছে এবং মাছের বাজার কিন্তু বেশ চড়া রয়েছে এবং প্রতি কেজি মাছে কিন্তু 20 থেকে 30 টাকা দরে বেড়েছে এবং তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং এখানকার বিক্রেতাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে সরবরাহ কম থাকে এবং বর্ষার মৌসুম শেষের দিকে থাকে কিন্তু মাছের সরবরাহটা কম, সেজন্য তারা কিন্তু চড়া দামে বিক্রি করতে হচ্ছে। অপর দিকে বিক্রেতারা কিন্তু খুব প্রকাশ করছেন। তারা যেটি বলছেন যে মাছের দাম এত বেশি হওয়ার কারণে তাদের নাগালে বাইরে থাকার কারণে কিন্তু তারা বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তারা মাছ কিনতে কিন্তু বেশ সমস্যা হচ্ছে। সেটা তারা বললেন যে মাছের বাজারের দাম যদি কিছু কম থাকে, মাছের দাম কম থাকলে সেটা তাদের জন্য সহনীয় পর্যায়ে হলে সেটা সাধারণ মানুষের জন্য ভালো হয়, তেমনটা কিন্তু এখানকার ক্রেতারা বলছিলেন। আমরা সকালে সবজির বাজার পর্যবেক্ষণ করেছি, সেখানে আমরা দেখেছি সব ধরনের সবজির দাম কিন্তু বেড়েছে। গত সপ্তাহে আমরা যে সবজিগুলো দেখেছি 30 থেকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই সবজি কিন্তু এখন 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে বেশ কিছু সবজি সে কিন্তু 100 টাকার উপরেও বিক্রি হচ্ছে। গাজর কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি এবং টমেটোর দাম কিন্তু প্রায় 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে ঝিঙ্গা, পটল, শসা যেগুলো আছে সেগুলো কিন্তু দাম কিন্তু বেশ চড়া রয়েছে। এখানকার কারওয়ান বাজারের যে ক্রেতারা বলছেন তারা যেটি বলছেন যে সিন্ডিকেটের একটি বিষয় থাকতে পারে, সেই জন্য হয়তো দাম বাড়ার একটা প্রবণতা থাকে বাজারে সবসময়। তারা কিন্তু সরকারের হস্তক্ষেপ কামনা করছেন এবং তারা বলছেন যে সরকার যদি প্রতিনিয়ত বাজার মনিটরিং করে সব ধরনের পণ্যের উপর, শুধুমাত্র সবজির বাজার নয়, সবজির বাজার, মাছের বাজার এবং মশলার বাজার এবং তেলের বাজার, সব ধরনের সবজির বাজারে যদি তারা সরকার যদি সার্বক্ষণিক মনিটরিং রাখে তাহলে কিন্তু দাম সহনীয় পর্যায়ে থাকে, যেটা গত 2-3 মাস আগেও ক্রেতারা দেখেছেন, তেমনটা কিন্তু ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ সরকারের একটা হস্তক্ষেপ বাজার মনিটরিং এ সবসময় থাকুক, এমনটাই কিন্তু কারওয়ান বাজারের ক্রেতারা চান, আমরা সেটা জানতে পেরেছি। বরিশাল থেকে আমাদের আরেক সহকর্মী আছেন গোলাম মোল্লা সুজন, তিনি জানাবেন বরিশালের বাজার। নোয়াখালী থেকে গোলাম মোল্লা সুজন আছেন আমাদের সহকর্মী, তিনি জানাবেন নোয়াখালীর বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনি জানাবেন নোয়াখালীর যে বাজার দরের যে দাম, সেই দামের পরিস্থিতি কেমন? হিমেল, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি এখন নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী পৌর শহরের বাসিন্দাদের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো এই বাজারে যে সকাল থেকে যে চিত্র আমি আসলে দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে গ্রীষ্মকালীন যেসব সবজি রয়েছে, শাকসবজি রয়েছে এবং শরৎকালীন যেসব শাকসবজি রয়েছে সেগুলা কিছুটা গত সপ্তাহের চাইতে এই সপ্তাহে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। আসলে বিক্রেতারা বলছেন যে কিছুদিন আগে যে টানা বৃষ্টির কারণে যে অতি বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু যে শাকসবজির মাঠ রয়েছে সেটি তলিয়ে যাওয়ার কারণে সবজির যে সরবরাহ বাজারে কম রয়েছে। একই সাথে শরৎকালীন সবজি কিন্তু পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু সবজির বাজারে সবজির সংকট রয়েছে, তাই সবজির দাম এই সপ্তাহে কিছুটা বাড়তি বলে জানিয়েছেন বিক্রেতারা। একই সাথে সবচেয়ে বেশি যেটা ভোগাচ্ছে ক্রেতাদের সেটি হচ্ছে কাঁচা মরিচ। সেটি প্রায় কোনো বিক্রেতা বিক্রি করছে 220 টাকা, কোনো বিক্রেতা 240 টাকা, কোনো বিক্রেতা 280 থেকে 300 টাকা বিক্রি করছেন। তা আসলে তারা বলছেন যে তাদের কিনার সাথে সঙ্গতি রেখে তাদেরকে বিক্রি করতে হচ্ছে। এছাড়া যে শাকসবজির বাইরে আরো যেটি বলতে হচ্ছে যে মাছের বাজার খুবই উত্তপ্ত রয়েছে। যে মাছের ঈদ পরবর্তী অর্থাৎ ঈদুল আজহার পরবর্তী থেকে কিন্তু নোয়াখালীতে মাছের বাজার
উত্তপ্ত রয়েছে। পর্যাপ্ত পরিমাণ মাছ বাজারে না থাকায় কিন্তু মাছের বাড়তি দাম বলে জানিয়েছেন বিক্রেতারা। তো বিক্রেতারা বলছিলেন যে নোয়াখালী ছাড়াও কিন্তু যেসব মাছ দেশে যে নোয়াখালী বাইরে থেকে আসতো সেসব মাছের দাম বিক্রি বাড়তি থাকার কারণে কিন্তু মাছের একটি বাড়তি দাম রয়েছে। তো আমি এখন একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করবো যে বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, মাছের দাম কেমন, সবজির দাম কেমন আপনি দেখছেন? আসলে আপনাকে ধন্যবাদ। মাছের দামটা একটু বেশি, সবজির দাম মোটামুটি, কিন্তু তুলনামূলক যেহেতু আমরা সবজির এলাকা এখানে দাম কম হওয়ার কথা, কিন্তু এর চেয়ে বেশি উল্টো হয়ে গেছে। সাধারণ মানুষ কিভাবে খাবে? যেগুলা তরকারি মাছ দাম বাড়তি, এগুলো আমাদের লাগান সাধারণ মানুষ কিভাবে খাবে বলেন? আমরা ইনকাম করি সামগ্রী 1000 টাকা, 1000 টাকা বাজার 1000 টাকা ইনকাম করলে এগুলা কিনতে পারি না, মাছ তরকারি কিনে আমরা টাকাই থাকে না, আমরা কিভাবে সংসার চালাবো? এটাই আমাদের কথা। ধন্যবাদ আপনাকে। আসলে তারা জানাচ্ছিলেন যে মাছের দাম এবং বাড়তি টাকা এবং সবজির দাম এই সপ্তাহে বাড়তি টাকা, কিন্তু তারা যে কিছুটা হিমশিম খাচ্ছে, তাদের যে বাজেট রয়েছে বাজেটের বাইরে তাদেরকে ইয়ে করতে। তাছাড়া আরেকটি যে ডিমের বাজারও কিছুটা চড়া রয়েছে, আজকে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে 40 টাকা হালি দরে। এ হচ্ছে নোয়াখালীর বাজার থেকে আমার কাছে সর্বশেষ। মিশু। হিমেল সুজন, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী এইচ হিমেল ও মাওলা সুজনের সঙ্গে, জানাচ্ছিলেন পণ্যের বাজার দর সম্পর্কে। শুল্ক ইস্যুতে বাজার ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত চূড়ান্ত আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে 29 জুলাই। তবে এই গুরুত্বপূর্ণ বৈঠক সরাসরি নয়, ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বৈঠকটি হবে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। 2.5 ঘন্টার এই বৈঠকে দুই দেশের মনোনীত প্রতিনিধিরা আগে ভাগেই প্রস্তুত করে রাখেন খসড়া প্রস্তাবের ভিত্তিতে নিজেদের অবস্থান তুলে ধরবেন এবং শুল্ক ইস্যুতে দর কষাকষিতে অংশ নেবেন। বৈঠকটি ভার্চুয়ালি করার প্রস্তাব দেয়া হলেও সশরীরে গিয়ে আলোচনা করার চেষ্টা করছে সরকার। 1 আগস্ট থেকে মার্কিন নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। আলোচনায় কোনো সমঝোতা না হলে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে 50% শুল্ক বসতে পারে। তার রপ্তানি প্রতিযোগিতায় বড় ধরনের ধাক্কা হবে। ভারতের রাজস্থানের সরকারি স্কুল ভবন ধসে প্রাণ হারিয়েছে অন্তত 4 শিশু। ঝালওয়ার জেলার এই ঘটনায় এখনো আটকা পড়ে আছেন অনেকেই। শুক্রবার সকাল 8:30টায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ বলেছে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় 40 জন শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন। একতলা ভবনটি জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে জানানো হয়েছে। আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে উদ্ধারকর্মীরা কাজ করছেন।